আসসালামু আলাইকুম। আমাদের বেসিক স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমার আজকের বিষয় হুন্ডের নীতি। তোমরা জানো উপস্তর আছে 4টি, এসপিডিএফ, এসপিডিএফ। তোমরা এটাও জানো যে এস উপস্তরে একটা ইলেকট্রন একটা অরবিটাল থাকে, এস উপস্তরে একটা অরবিটাল থাকে, পি উপস্তরে 3টি অরবিটাল থাকে, ডি উপস্তরে 5টি অরবিটাল থাকে, এফ উপস্তরে 7টি অরবিটাল থাকে। এটা তোমরা জানো। এখন প্রত্যেক অরবিটালে অর্থাৎ প্রত্যেক উপস্তরে যে অরবিটালগুলো থাকে তার শক্তি সমান। এখন এস উপস্তরে একটা অরবিটাল, পি উপস্তরে 3টা অরবিটাল, ডি উপস্তরে 5টা অরবিটাল, এফ উপস্তরে 7টা অরবিটাল। এই পি উপস্তরে মনে করে 3টা অরবিটাল যে আছে এর প্রত্যেক অরবিটালের শক্তি সমান। এখন হুন্ডের নীতি অনুসারে এটা বক্স পদ্ধতিতে করা হয়। এখন নীতিটা কি? প্রথমে একটি করে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে একমুখী স্পিনের নীতি অনুসারে, অর্থাৎ স্পিনে একমুখী স্পিনে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। যদি ইলেকট্রন থাকে তাহলে বিপরীতমুখী স্পিনে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাসের যে নীতি, এই ইলেকট্রন বিন্যাসের যে এই নীতিকে হুন্ডের নীতি বলা হয়। আমি যখন বক্স পদ্ধতিটা করব তখন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তবে এইখানে বিল্ডিং আপ যে নীতি ছিল তোমরা আগে জানো, অবয়ব নীতি। এই বিল্ডিং আপ নীতি অনুসারে এটা আমি একটু দেখাই। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখন একটা ইলেকট্রন অনুসারে কত? 1s, একটা ইলেকট্রন থাকবে। আমি যদি এখন হুন্ডের নীতি অনুসারে বক্স পদ্ধতি করি তখন দেখো এইখানে প্রথমে আমি একটা বক্স অঙ্কন করলাম। এখানে প্রথম কক্ষপথ, দেখো এটা একটা অরবিটাল, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু এইখানে 2টা ইলেকট্রন থাকার কথা, আমি একটা ইলেকট্রন দিলাম, তাহলে একটা স্পিনের একদিকে প্রবেশ করলে, একদিকে, যেহেতু আর ইলেকট্রন নাই আর প্রবেশ করবে না, আমি দ্বিতীয় কক্ষপথটা অঙ্কন করলাম। দ্বিতীয় কক্ষপথ, এখানে 2 নম্বর কক্ষপথ, এখানে 2 নম্বর কক্ষপথ অঙ্কন করলাম। আর 2 নম্বর কক্ষপথে দেখো 2p, 1 2 3, এখানে 2 নম্বর কক্ষপথে প্রথমে হলো 2s 2p, এখানে 3টা অরবিটাল, এখানে একটা অরবিটাল প্রথম কক্ষপথে, 2 নম্বর কক্ষপথে এখান থেকে এই পর্যন্ত কয়টা অরবিটাল? 1 2 3 4, 4টা অরবিটাল। এখন এই উপস্তরে একটা, এখানে পি উপস্তরে 3টা। তোমরা জানো পি উপস্তরে যে অরবিটাল থাকে px, p এর জন্য py আর হলো pz, 3টা অরবিটাল px py pz, এখানে px py pz। যেহেতু এখানে হাইড্রোজেনের একটা আর কোনোটা নাই, অতএব এখানেই শেষ ইলেকট্রন। এখন যদি আমি হিলিয়ামের কথা বলি, হিলিয়ামের 2টা ইলেকট্রন, তাহলে কত? প্রথম কক্ষপথে 2টা আমি দিয়ে দিলাম। এখন হিলিয়ামের জন্য আমি যদি অঙ্কন করি, প্রথমে আমি 2টা অঙ্কন করলাম, এইখানে ফার্স্ট কক্ষপথে 2টা। দেখো প্রথম যে 2টা অঙ্কন করলাম, প্রথমে আগে ইলেকট্রন কিভাবে এই মুখীতে প্রবেশ করলো, যেহেতু 2টা ইলেকট্রন আছে আমার আরেকটা পূর্ণ করবে, এইটাই প্রথম কক্ষপথ। তাহলে দ্বিতীয় যে ইলেকট্রনটা এটা বিপরীতমুখী ভাবে প্রবেশ করলো, বিপরীতমুখী, ওই যে ঘড়ির কাঁটার দিকে আর বিপরীত দিকে স্পিনের ঠিক এটা প্রবেশ করলো, তাহলে 2টা ইলেকট্রন কিন্তু শেষ হয়ে গেল। এরপরে যদি দ্বিতীয় যে কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথের জন্য আর প্রয়োজন নাই, তাহলে কিভাবে আমি দেব? এখানে 2p 2s 2p, এটার প্রয়োজন নেই। লিথিয়ামের যদি অঙ্কন করি, লিথিয়াম তোমরা আমার সাথে একটু প্র্যাকটিস করো, দেখো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে যদি আমি 3 লিখি, এখানে 3, লিথিয়ামের জন্য 3, তাহলে প্রথম কক্ষপথে কয়টা? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথ শুরু হলো একটা, তাহলে 2s 1s 2 2s 1, তাহলে যেহেতু 3টা, এখানে বিল্ডিং আপ নীতি অনুসারে এটা আমি করলাম। এখন বক্স পদ্ধতি যদি আমি এই 3টা করি, প্রথম কক্ষপথ কয়টা আসবে? প্রথম
S2 দুইটা প্রথমে আগে প্রবেশ করলো, এরপরে দুইটা ইলেকট্রন শেষ হয়ে গেল প্রথম কক্ষপথের জন্য উপস্তরে। এটা তো অরবিটাল, ঠিক আছে, এটা তো অরবিটাল প্রথমে। এখন দ্বিতীয় যেটা অর্থাৎ 2s, এই উপস্তরে আমার দুইটা শেষ হলো, দুইটা এখানেই শেষ হলো, এইটে আর যে একটা ইলেকট্রন থাকলো প্রথমে একমুখী নীতিতে প্রবেশ করলো, এরপরে কিন্তু আর নেই। তাহলে 2p তে এখানে কিন্তু প্রবেশ করে নাই, হিলিয়াম গেল। হিলিয়ামের পরে যাবে বেরিলিয়াম। বেরিলিয়ামের কয়টা? 4টে। তাহলে 2s2 প্রথমে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথের শুরু, এখানে তো আর নাই। এরপরে আমি প্রথমে এই অরবিটালে এর অঙ্কন করলাম, প্রথমে একটা হাফ এস অর্থাৎ, তারপরে দ্বিতীয়টা এটা অর্থাৎ দুইটা পূর্ণ হয়ে গেল। এর পরবর্তী দ্বিতীয়টা অর্থাৎ 2s পির জন্য, 2pর জন্য এখানে কিন্তু 4টে ইলেকট্রনের দুইটা আমি নিছি। দ্বিতীয় যে কক্ষপথ শুরু হলো, দ্বিতীয় কক্ষপথে অরবিটাল আছে কয়টা? 4টে। 4টের জন্য আমার তো আরো 2টি ইলেকট্রন আছে। তাহলে আমি প্রথম শুরু করলাম, একটা স্পিনে প্রবেশ করলো, দ্বিতীয় অর্থাৎ বিপরীতমুখী স্পিনে প্রবেশ করলো, মোট 4টে পূর্ণ হয়ে গেল। এরপরে তো আবার আমি বেরিলিয়াম বোরন যদি অঙ্কন করি, 5টার জন্য আমার কত? 1 2s 2s2 তারপর 2p, দেখো 4টে আর একটা 5টা। এখন আবার তো এটা অঙ্কন করতে হবে। 4টে যদি আমি অঙ্কন করি কত? প্রথমে আমার 1s, এখানে সরি আমার দুইটা দিতে হবে, এখানে প্রথম কক্ষপথে দুইটা, তারপরে আসবে কত? 2s2, এটা আমার দুইটা দেওয়ার দরকার ছিল, এটা তো নাই, যেহেতু দুইটা পূর্ণ হয়ে গেছে। তাহলে এইখানে প্রথমে একটা স্পিনে প্রবেশ করলো, সরি এইটে দুইটা, আবার আসছে 5টা। তাহলে দ্বিতীয়টা কত আসবে? এখানে 1 2, আবার তো আরো একটা ইলেকট্রন বাদ আছে। এখন এটা দ্বিতীয় যে পি এর জন্য যে 3টা আছে ইলেকট্রন আছে, অর্থাৎ 3টা অরবিটাল আছে, পি এর জন্য 3টা অরবিটাল, আমার আছে একটা ইলেকট্রন, প্রথমে একটা প্রবেশ করবে, অর্থাৎ 2pর জায়গা একটা প্রবেশ করলো। এখন বোরন গেল। আমি যদি নাইট্রোজেনের কথা বলি, বোরন, কার্বন, এরপরে কার্বন আছে, কার্বনটা তোমরা পারবে, এখানে দুইটা আসবে। এখন কার্বনের ক্ষেত্রে আমি লিখি, কার্বনের ক্ষেত্রে 6, তাহলে 1s2 2s2 2p2। তাহলে দেখো এখানে 4টে আর 2টে 6টা, সেক্ষেত্রে আমার 3টা px py pz। আমি কিন্তু এখনো সেই ডি তে পৌঁছাইতেই পাই নাই। ডি যে 5টা অরবিটাল আছে তোমরা জানো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে ডি জেড স্কোয়ার। এখানে 5টা অরবিটাল ডিজেটা এখনো পৌঁছাইতে পারিনি, আমি পি পূর্ণ করতে পারিনি। তাহলে এখানে দেখো কার্বনের জন্য আমি কয়টা? কার্বনের আমার 6টা পূর্ণ করার জন্য আমার কি করতে হবে? এখানে প্রথমে s2, তারপরে কত আসবে? তারপরে 2s, এখানে দুইটা, অর্থাৎ প্রথমে আগে প্রথম কক্ষপথটা পূর্ণ করবে, দ্বিতীয়ত এই কক্ষপথটা পূর্ণ করবে, এরপরে প্রথমে এটা আসবে একটা, দুইটা, মোট আমার 4টা পূর্ণ হলো। 4টা পূর্ণ হওয়ার পর আমার 6টা, আমার তো আরো আছে পির জন্য 3টা অরবিটাল। তাহলে পির জন্য 3টা অরবিটালের জন্য আমার মোট তো 4টা পূর্ণ হলো, এই পর্যন্ত 4টা আমি পূর্ণ করছি। পির জন্য প্রথমে আগে এইখানে পি অরবিটালে তো 3টা, পি উপস্তরে 3টা অরবিটাল আছে, তাহলে প্রথমে এরকম ভাবে প্রবেশ করলো। এখন 2টা পূর্ণ হলো, যদি 3টা থাকতো আমি আরেকটা দিতাম, মানে আমার এটা একটা করে পূর্ণ করতে হবে, পূর্ণ করার পর আবার আসতে হবে। কিন্তু যেহেতু এখানে 2টাই আছে, আমার তো আর নেই, আমি আর পূর্ণ করতে পারলাম না, এই পর্যন্ত আমার থাকবে। আমি
এখানে কার্বনের কথা বললাম, অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন দেখো, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন 8, তাহলে এখানে দুইটা 2s2 2p, তাহলে 4 আর এখানে 4। এখন তোমার আরেকটু তোমার কোডিং চলে আসবে। দেখো এটা প্রথমে কত, হ্যাঁ এখানে একটা, এখানে অন, এখানে নাই, এখানে কয়টা, দুইটা। প্রথমে S2, এরপরে কত আসবে, এখানে প্রথমে আসবে দুইটা, এরপরে কয়টা, 2s, 2s এর জন্য এখানে একটু আমি দিলাম। প্রথমে স্পিনের একমুখীতে প্রবেশ করবে, দ্বিতীয় কক্ষপথের জন্য এটা, তৃতীয়ত আসবে হলো কত, এইখানে 1 2 3 2p। এখন দেখো এখানে এ পর্যন্ত প্রবেশ করছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ কিন্তু শুরু হয়েছে। এই দ্বিতীয় কক্ষপথে s উপস্তর আছে, p উপস্তর আছে। এখন s উপস্তরে দুইটা পূর্ণ হয়ে গেল, p উপস্তরে 3টা অরবিটাল আছে। 3টা অরবিটালের জন্য এখানে কিন্তু আমার 4টি ইলেকট্রন আছে। 4টি ইলেকট্রনের জন্য প্রথমে আমি একটা করে আগে পূর্ণ করব, ওই হুন্ডের নীতি অনুসারে প্রথমে একমুখী একটা করে পূর্ণ করবে, এরপর অরবিটাল থাকলে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে এখন 4টি আছে, 3টা পূর্ণ করছি, 3টা পূর্ণ করছি। এরপর আমার আরেকটা বাকি থাকে, একটা বাকি থাকবে, এখানে পূর্ণ করব। তাহলে দেখো আমার কয়টা পূর্ণ হলো, এখানে 4টা পূর্ণ হয়ে গেল। অক্সিজেনের জন্য আমি করলাম, নাইট্রোজেনের জন্য পূর্ণ করলে পরে এখানে আরেকটা দেব, নাইট্রোজেন, সরি নিয়নের জন্য। এখন যদি আমি সোডিয়ামের জন্য পূর্ণ করি, তখন কিভাবে পূর্ণ করব, সোডিয়ামের জন্য দেখো, সোডিয়ামের জন্য সোডিয়াম কত, এইখানে সোডিয়াম 11, তাহলে সোডিয়ামের জন্য 11, প্রথমে S2 2s2, তারপরে 2p। তোমরা জানো ইলেকট্রনের sp_d ইলেকট্রন, অর্থাৎ s এর ইলেকট্রন 2টা, p 6টা, d 10টা, f এর 14টা ইলেকট্রন বহন করতে পারে। তাহলে এখানে কত, 6, তাহলে 4 6 10। এরপরে 3 তে প্রবেশ, 3s, এইখানে একটু জানলা। এখন 3s এটা আমরা কিভাবে করব, এটা বক্স করলে পরে কি হবে, বক্স করলে পরে প্রথমে আমি এইখানে 1s2 দিয়ে দিলাম, তারপরে এইখানে 2s2, এরপরে আসবে p 2p 6, আমার 6টা পূর্ণ হলো, 3s এ চলে আসবে, এখানে 3s, আবার আমাকে এখানে দিলাম 3s। তারপরে আমাকে কত হোক, এখানে আরো p দিতে হবে, d দিতে হবে, সেটা পরে। এ পর্যন্ত প্রথমে আমাকে এই অরবিটালটা পূর্ণ করতে হবে, তারপরে 2 নম্বর কক্ষপথে কত, এইখানে এটা পূর্ণ করলাম। এরপর আছে 6টা আর হলে 1, এই 6টা আমাকে প্রথমে একটা করে আমাকে পূর্ণ করতে হবে। দেখো প্রথমে একটা করে আমি পূর্ণ করলাম। আমার আরো কয়টা আছে, আরো আমার এইখানে 3টা আছে, 4টা আছে, তাহলে 3টা থাকতে পারে। এখানে আমার দ্বিতীয় বিপরীতমুখী স্পিনে প্রবেশ করলো, বিপরীতমুখী স্পিনে। দেখো এ পর্যন্ত পূর্ণ হয়ে গেল। এরপরে 3s এ প্রবেশ করলো, 3s এ আবার এইখানে একমুখী প্রবেশ করলো। এখন তোমরা দেখো যে এই যে বক্স পদ্ধতি, এর জন্য সাধারণত যে আমরা উপস্তরগুলো যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো কক্ষপথে কয়টা অরবিটাল থাকে, তোমরা সেই সূত্রটা জানো। কক্ষপথ অরবিটাল থাকে n, n = 1 হলে পারে তাহলে কত, n², অর্থাৎ প্রথম কক্ষপথে কয়টা অরবিটাল থাকবে, একটা। n = যদি 2 হয় তাহলে কত, 4টি অরবিটাল থাকবে। n = যদি 3 হয় তাহলে অরবিটাল থাকবে কত, 9টা। এখন দেখো n = 1 হলে অরবিটাল কয়টা, একটা। n = 1 এর জন্য একটা অরবিটাল। যদি n = 2 হয়, 4টি অরবিটাল, 1 2 3 4টি অরবিটাল। n = 3 9টা অরবিটাল। এখন 9টা অরবিটাল কোথায়, একটা 2 হলে পারে n = যদি 3 হয় তাহলে 3 হলে একটা অরবিটাল, 2 3 4 5, এখানে 3 6 7 8 9, এখানে তো আরো 3টা থাকবে, অর্থাৎ 3টা থাকবে বলতে এরকম ভাবে 3টা থাকবে। 3টা এইখানে দেখো যে 9টা অরবিটাল থাকে,
এইখানে 3p, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা অরবিটাল থাকলো। তাহলে দেখো এই সূত্র অনুসারে কিন্তু মেনে চলে, অর্থাৎ অরবিটাল বের করব, কক্ষপথে যে অরবিটাল বের করব এই সূত্র অনুসারে কিন্তু এটা মেনে চললো। তার মানে তোমরা যদি অরবিটাল কক্ষপথে কয়টা আছে, প্রথম কক্ষপথে একটা অরবিটাল, দ্বিতীয় কক্ষপথে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 4টা, যদি আমরা তৃতীয় কক্ষপথ পর্যন্ত যাই তাহলে আমরা 9টা পাবো। ঠিক আছে, এই তৃতীয় কক্ষপথ পর্যন্ত, অর্থাৎ এখানে প্রথম কক্ষপথে একটা, দ্বিতীয় কক্ষপথে 4টা, তৃতীয় কক্ষপথে 1 2 আরো এর পর্যন্ত পাবো হলো ইসের এইখানে ডির জন্য আমি কয়টা পাবো, ডির জন্য আমি পাবো 5টা, 1 2 3 1 1 2 3 4 5। তাহলে এটি কিন্তু ডির জন্য ডির জন্য আমি 5টা পাবো, ডি 3D। তাহলে এখানে 5 3 8 আর 1 9, তৃতীয় কক্ষপথে 9টা অরবিটাল পাবো, তৃতীয় কক্ষপথে 9টা অরবিটাল। তার মানে এই সূত্রের সাহায্যেই কিন্তু আমি এটা সহজে বের করতে পারি। তাহলে প্রত্যেক কক্ষপথে কয়টা করে অরবিটাল থাকে এটাও কিন্তু আমরা বের করতে পারি। যাই হোক, আমার মনে হয় এই বক্স পদ্ধতিটা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।